আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি তৃতীয় অধ্যায়ের ভিডিও। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা আলোচনা করার আগে প্রথম দুটি অধ্যায়ের যে ভিডিও আমরা বানিয়েছিলাম, সেই দুটি অধ্যায়ের ভিডিও তোমরা দেখেছো এবং সেই দুটি অধ্যায়ে যেভাবে আলোচনা করা হয়েছিল প্রত্যেকটি অধ্যায়ের ইউনিট অর্থাৎ একক এবং তার উপ এককগুলি কী কী সেগুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। এইবারে এই অধ্যায়ে আমরা আলোচনা করব, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যেটা আলোচনা করব, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে এই অধ্যায়ের বেশ কতকগুলো ইউনিট রয়েছে এবং তার কতকগুলো সাব ইউনিট রয়েছে। মূলত এখানে আমরা 7টা ইউনিট নিয়ে আলোচনা করব। এই 7টা ইউনিট কি কি? একটা হচ্ছে জাতীয়তাবাদ ও জাতি রাষ্ট্র বিষয়ক ধারণা, 2 নম্বর রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, ভিয়েনা সম্মেলন, মেটারনিক ব্যবস্থা, 3 নম্বর 1830 ও 1848 খ্রিস্টাব্দের বিপ্লব, 4 নম্বর ইটালিতে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ, 5 নম্বর জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ, 6 নম্বর অটোমান সাম্রাজ্য ও বলকান জাতীয়তাবাদ এবং 7 নম্বর ক্রিমিয়ার যুদ্ধ ও ভূমিদাস প্রথার বিলোপ। এই 7টা ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। এই 7টা ইউনিটের বেশ কিছু সাব ইউনিট আছে, সেই সাব ইউনিটগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে ডিটেলস আলোচনা হবে না, জাস্ট বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা তৈরি করা হবে। যখন ক্লাসে পড়ানো হবে তখন বিষয়গুলো ধরে ধরে পড়ানো হবে। আমি একটা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটার একটা শর্ট স্কেচ বা একটা ছোট্ট ধারণা তোমাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম যে ইউনিটটা ছিল জাতীয়তাবাদ ও জাতি রাষ্ট্র বিষয়ক ধারণা, সেক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা হচ্ছে জাতীয়তাবাদ কাকে বলে আর জাতি রাষ্ট্র কাকে বলে, বা জাতীয়তাবাদ কী এবং জাতি রাষ্ট্র কী, এই বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে। দেখো, জাতীয়তাবাদ হলো একটি আদর্শ যেটির দ্বারা কোনো জাতি তার স্বদেশের প্রতি গভীর ভালোবাসা উপলব্ধি করতে পারে। অর্থাৎ কোনো দেশের সুখ দুঃখ, গৌরব অগৌরব এগুলোকে সামনে রেখে বা এগুলোকে কেন্দ্র করে সেই দেশের মানুষ বা জাতির মনে যে আবেগ বা অনুভূতির সৃষ্টি হয়, অর্থাৎ দেশের গৌরবে গৌরবান্বিত হওয়া, দেশের দুঃখে দুঃখিত হওয়া, এই যে বিষয়টা, এই বিষয়টাকে জাতীয়তাবাদ বলা হয়। অর্থাৎ জাতীয়তাবাদ হলো একটা ভাবগত ধারণা যেটাকে অন্তর থেকে উপলব্ধি করতে হয়। আর জাতিরাষ্ট্র কাকে বলে? জাতিরাষ্ট্র হচ্ছে একক জাতীয় আদর্শ বা জাতিগত পরিচয়কে কেন্দ্র করে যখন একটি রাষ্ট্র গড়ে ওঠে তখন সেটাকে জাতিরাষ্ট্র বলা হয়। জাতিরাষ্ট্রগুলির সাধারণত কোনো রাষ্ট্রে বসবাসকারী জাতির ইতিহাস, একটা রাষ্ট্রে যে মানুষগুলো বসবাস করে তাদের ইতিহাসই হচ্ছে জাতিরাষ্ট্রের ইতিহাস। অর্থাৎ তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের বিনোদন, তাদের সম্প্রীতি, এগুলোকে গুরুত্ব দিয়ে বোঝানো হয়, এগুলোকে গুরুত্ব প্রদান করা হয়। অর্থাৎ একটা জাতির সব কিছুকে কেন্দ্র করে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই হচ্ছে জাতিরাষ্ট্র। তাহলে প্রথম পার্টটা আমাদের আলোচনা হলো জাতীয়তাবাদ ও জাতি রাষ্ট্র বিষয়ক ধারণা। এবারে দ্বিতীয় যে ইউনিটটা ছিল সেই দ্বিতীয় ইউনিটে আমরা চলে যাব। দ্বিতীয় ইউনিটে কি ছিল? দ্বিতীয় ইউনিটে ছিল রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাতের মধ্যে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে ভিয়েনা সেটেলমেন্ট বা ভিয়েনা বন্দোবস্ত, আরেকটা রয়েছে মেটারনিক সিস্টেম। এই ভিয়েনা সম্মেলনের ক্ষেত্রে বা ভিয়েনা বন্দোবস্তের ক্ষেত্রে প্রথমে 1815 খ্রিস্টাব্দে, তোমরা আগে জানো, আমরা আগেও পড়িয়েছিলাম যে ফরাসি বিপ্লবের পর ফরাসি বিপ্লবের যে আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতা, এই সাম্য মৈত্রী স্বাধীনতাকে হাতিয়ার করে নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপে যে জাতীয়তাবাদী চেতনা বা স্বাধীনতার ঐক্য বা সাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, তার বিরুদ্ধে নেপোলিয়নের এই ভাবধারা বা ফ্রান্সের এই জাতীয়তাবাদী আদর্শ বা ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারা যাতে সমগ্র ইউরোপে ছড়িয়ে না পড়ে এবং ইউরোপে ছড়িয়ে যাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে বা রাজতান্ত্রিক ভাবধারাকে রাজতান্ত্রিক ভাবধারার পুনঃপ্রতিষ্ঠা না করে, এটাই হচ্ছে
ফরাসি বিপ্লবের ভাবধারা, আর সেটা যাতে সম্ভব নয়, অর্থাৎ রাজতান্ত্রিক ভাবধারা নষ্ট হয়ে যাতে গণতান্ত্রিক ভাবধারা বা প্রজাতান্ত্রিক ভাবধারা বা সাধারণ মানুষের ক্ষমতা যাতে প্রতিষ্ঠিত না হয়, তার জন্য ইউরোপের রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো চেষ্টা করে পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার। এই কারণে বিগ ফোর, ইউরোপের বিগ ফোর বা চার বৃহৎ শক্তি ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মিলিত হয়, যে আন্তর্জাতিক সম্মেলনে, সেই সম্মেলনই ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। মূলত ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিল অস্ট্রিয়া। কি কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল এখানে দেওয়া আছে দেখো। প্রথমটা ছিল ইউরোপের পুনর্গঠন। পুনর্গঠন অর্থে যেটা বলা যাবে যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পরে ইউরোপের ইতিহাসে যে ভাঙন এসেছে, ইউরোপের ইতিহাসে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা না করে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে ইউরোপ যেমন ছিল তেমনভাবে ইউরোপকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে ইউরোপের পুনর্গঠন। এটা এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ ইউরোপে যে সমস্ত রাজবংশগুলি যে রাজ্যে রাজত্ব করত, ফরাসি বিপ্লবের পরে সেই রাজবংশগুলির রাজারা বিতাড়িত হয়েছিলেন, তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এটা ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য, ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর চতুর্থ উদ্দেশ্য, ইউরোপের শক্তি সাম্য বজায় রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে ফ্রান্স শক্তিশালী হয়ে উঠে আবার যাতে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। তার জন্য ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি গৃহীত হয়েছিল। ইউরোপীয় শক্তিবর্গ, আমরা বিগ ফোরের কথা বললাম, তার সঙ্গে ফ্রান্সের একজন প্রতিনিধিও ছিলেন, নাম হচ্ছে ট্যালিরাও। তো এই বিগ ফোর এবং ট্যালিরাও মূলত পাঁচ শক্তি। এছাড়া ইউরোপের আরও অন্যান্য রাষ্ট্রবর্গও উপস্থিত ছিলেন, যদিও বা তাদের তেমন কোনো ভূমিকা ছিল না। তো ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি গৃহীত হয়েছিল। একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি, একটা হচ্ছে ক্ষতিপূরণ নীতি, আর একটা হচ্ছে শক্তি সাম্য নীতি। ন্যায্য অধিকার মানে তোমরা বুঝতে পারো, যার যা অধিকার বলে মনে হয়েছে তাকে সেই অধিকার পাইয়ে দেওয়া। ক্ষতিপূরণ বলতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ফরাসি বিপ্লবের দ্বারা বা ফ্রান্সের এই ধরনের ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আর ইউরোপে একটা ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য বা শক্তি বলয় তৈরি করা, যাতে করে ভবিষ্যতে, মূল উদ্দেশ্যটা যাতে করে ভবিষ্যতে আর ফ্রান্স শক্তিশালী হয়ে উঠতে না পারে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। দ্বিতীয় পার্টি ছিল মেটার্নিক ব্যবস্থা। আমরা মেটার্নিক ব্যবস্থা আলোচনা করব। মেটার্নিক ব্যবস্থার মধ্যে প্রথমটা কী আছে? প্রথম হচ্ছে মেটার্নিক ব্যবস্থা কী। আসলে মেটার্নিক ব্যবস্থা কী এটা আমাকে আগে জানতে হবে। মেটার্নিক ছিলেন, তোমরা সবাই জানো, আগে মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা পড়েছো একটু আধটু, তো একটু আধটু পড়লেই তোমরা বুঝতে পারবে যে মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন, যদিও বা তিনি ছিলেন রক্ষণশীলতার নায়ক মেটার্নিককে বলা হয়। কারণ তিনি যে সময়টায় অস্ট্রিয়ায় ক্ষমতায় ছিলেন, অস্ট্রিয়ায় তিনি তার ক্ষমতা বা তার যে কার্যক্রম পরিচালনা করেছিলেন, সেই সময়টাকে বলা হচ্ছে মেটার্নিক যুগ। আসলে মেটার্নিক ইউরোপের ইতিহাসে যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, ইউরোপের বিভিন্ন দেশে তার রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল আদর্শ টিকিয়ে রাখার জন্য যে দমনমূলক নীতিগুলো গ্রহণ করেছিলেন, সেটাই হচ্ছে মেটার্নিক সিস্টেম বা মেটার্নিক ব্যবস্থা। এই মেটার্নিক ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে মেটার্নিক 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসাবে পরিচিত হয়েছিলেন। এই কারণে তার সময়কালটা, অর্থাৎ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে মেটার্নিক যুগ হিসাবে গণ্য করা হয়। প্রখ্যাত ঐতিহাসিক ফিশার এই সময়টাকে মেটার্নিক যুগ বলে অভিহিত করেছেন। এই মেটার্নিক যুগের বা মেটার্নিক সিস্টেমের কতগুলো বৈশিষ্ট্য ছিল। যেমন মূল বৈশিষ্ট্য হিসেবে আমরা বলব পুরাতন তন্ত্রকে কায়েম করা, কারণ এই মেটার্নিক আজীবন সংগ্রাম করেছেন পুরনো ব্যবস্থাকে বজায় রাখার জন্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বলব বিপ্লব বিরোধিতা, অর্থাৎ বিপ্লব পরিবর্তন এনেছে। বিপ্লবের জন্য ইউরোপের ইতিহাসে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে মেটার্নিক বিশ্বাস করতেন না, সেই পরিবর্তনকে মেটার্নিক মানতেন না। এই জন্য উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র এগুলোর তিনি তীব্র বিরোধী ছিলেন। তিনি বলছেন যে আধুনিক ভাবধারা হচ্ছে রাজনৈতিক মহামারী, তাই বিপ্লবকে মেনে নেওয়া যাবে না। বিপ্লব বিরোধিতা হচ্ছে তার
এই ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে পরিবর্তনের বিরোধিতা। কোনো প্রকার পরিবর্তন চলবে না, স্থিতাবস্থা বজায় থাকবে, আগে যা ছিল তাই থাকবে। তাই মেটারনিখ ইউরোপের রাজাদের পরামর্শ দিতেন, রাজত্ব করুন কিন্তু পরিবর্তন করবেন না, সংস্কার করবেন না। আর পরবর্তী বৈশিষ্ট্য ছিল অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা। সর্বোপরি তার রক্ষণশীল ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইউরোপে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যে পদক্ষেপগুলোর মূল উদ্দেশ্য ছিল তার মেটারনিখ সিস্টেম বা তার যে রক্ষণশীল ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। মেটারনিখ পদ্ধতি তিনি প্রয়োগ করেছেন ইউরোপের বিভিন্ন দেশে, যেমন অস্ট্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করেছেন। অস্ট্রিয়ায় অধ্যাপক ছাত্রদের কারারুদ্ধ করেছেন যারা আধুনিকতার সপক্ষে গেছে। অস্ট্রিয়া ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের পঠন পাঠন নিষিদ্ধ করেছে যাতে করে আধুনিকতা প্রবেশ করতে না পারে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করেছে যাতে করে ধর্মীয় ভাবধারা প্রাচীন পন্থাকে প্রতিষ্ঠা করতে পারে। শিল্প বিপ্লবের তিনি বিরোধিতা করেছেন অগ্রগতিকে। এইভাবে অস্ট্রিয়ায় তিনি মেটারনিখ ব্যবস্থা প্রয়োগ করেছেন। জার্মানিতে প্রয়োগ করেছেন কার্লসবার্গ ডিক্রি 1819 খ্রিস্টাব্দে। জার্মানির ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন। এছাড়াও জার্মানি অস্ট্রিয়া ছাড়াও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্নভাবে, যেমন গ্রিসে, নেপলসে, পিডমন্ট, পার্মা, মডেনা, এই সমস্ত জায়গাও কিন্তু তার মেটারনিখ পদ্ধতি তিনি প্রয়োগ করেছেন। ট্রপর ঘোষণাপত্র জারি করে সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান গ্রহণকে নিষিদ্ধ করেছিলেন, বিপ্লবের ভাবধারাকে নষ্ট করার চেষ্টা করেছেন। এভাবেই কিন্তু তিনি তার ব্যবস্থার প্রয়োগ করেছেন। তো এই ব্যবস্থাগুলো প্রয়োগ করার ফলশ্রুতি কিন্তু খুব একটা লাভজনক হয়নি। কারণ একটা সময় একটা কথা মনে রাখতে হবে যে কোনো ব্যবস্থা, কোনো আধুনিক ব্যবস্থাকে কিন্তু কখনোই বন্ধ করা যাবে না বা ইতিহাসের গতিকে কখনোই কিন্তু পিছিয়ে দেওয়া যাবে না। এর ফলশ্রুতি হিসাবে মেটারনিখ ব্যবস্থার পতন ঘটেছে, মেটারনিখ ব্যবস্থা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই ব্যর্থতার ক্ষেত্রে মেটারনিখের যে ব্যর্থতাগুলোর কারণ হিসাবে যে কারণগুলো আমরা তুলে ধরতে পারি, সেই কারণগুলো হচ্ছে যে মেটারনিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক বা অসুবিধা, একটা ভুল ছিল, সেটা হচ্ছে রক্ষণশীলতা এবং সমকালীন যুগের ভাবধারাকে অস্বীকার করা। এটা হচ্ছে তার ব্যর্থতার একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তার যে পদ্ধতি, সেই পদ্ধতি ছিল নেতিবাচক পদ্ধতি, সেই পদ্ধতি ছিল সুবিধাবাদী পদ্ধতি, সেই পদ্ধতি ছিল দমনমূলক পদ্ধতি। ফলে এই পদ্ধতি কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। ব্যর্থতা তৃতীয় কারণ হিসেবে বলবো, ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক দিকের প্রতি মেটারনিখের দৃষ্টি ছিল। বিপ্লবের যে গঠনমূলক দিক, বিপ্লবের যে ইমপ্রুভমেন্টের দিক, ডেভেলপমেন্টের দিক, সেগুলো তিনি দেখেননি। আর সবশেষ ব্যর্থতার কারণ হিসেবে বলবো, মেটারনিখ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে ইউরোপের সব দেশ সহযোগিতা করেনি। তারা বাস্তব অবস্থা উপলব্ধি করতে না পারার, তাই প্রতিক্রিয়াশীল নীতির বিফলতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পাঠ, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, যেখানে ভিয়েনা বন্দোবস্ত এবং মেটারনিখ ব্যবস্থা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পরের পাঠে চলে যাব। পরের পাঠের ক্ষেত্রে কি আছে? পরের পাঠের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড ইউনিট, সেটা হচ্ছে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। আচ্ছা, এই দুটো আমরা আলোচনা করলাম এখনই, ভিয়েনা বন্দোবস্ত আলোচনা করলাম আর মেটারনিখ সিস্টেমও কিন্তু আলোচনা করে দিয়েছি। নেক্সট পরের পাঠে আমরা চলে যাব। পরের পাঠে কী ছিল দেখি। পরের পাঠে রয়েছে আমাদের তৃতীয় পাঠ, যেটা 1830 খ্রিস্টাব্দ 1848 খ্রিস্টাব্দের বিপ্লব। 1830 খ্রিস্টাব্দ 48 খ্রিস্টাব্দের বিপ্লব, 30 খ্রিস্টাব্দে হয়েছিল জুলাই বিপ্লব, আর 48 খ্রিস্টাব্দে হয়েছে ফেব্রুয়ারি বিপ্লব। এই জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব যা ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটো বিপ্লব, যে বিপ্লবগুলোর ফলশ্রুতি হিসাবে ইউরোপের ইতিহাসে পরিবর্তন এসেছে বা ইউরোপের ইতিহাসে পুরাতন তন্ত্রের বিদায় ঘটেছে। তো আমরা প্রথমে জুলাই বিপ্লবের কথা আলোচনা করব। 1830 খ্রিস্টাব্দে এই বিপ্লব সংঘটিত হয়েছিল। কারণ হিসাবে বলবো, অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা নীতি বাতিল, জাতীয়তাবাদী উদ্যোগ, ক্ষতিপূরণ এবং জুলাই অর্ডিন্যান্স, যে ব্যবস্থাগুলো ইউরোপের ইতিহাসে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবকে বাস্তবায়িত করেছিল। জুলাই বিপ্লবের প্রভাব ছিল, আমরা ডিটেলস আলোচনা করব না বলেছি, শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো, শুধু পয়েন্টগুলো আলোচনা করে চলে যাব। প্রভাব, জুলাই বিপ্লবের প্রভাব হচ্ছে ইউরোপের ইতিহাসে, ফ্রান্সের ইতিহাসে একটা তার প্রভাব পড়েছিল। ফ্রান্সের ইতিহাসের ক্ষেত্রে জুলাই বিপ্লবের কীরূপ প্রভাব পড়েছিল, আর ফ্রান্সের বাইরের ক্ষেত্রে জুলাই বিপ্লবের কীরূপ প্রভাব পড়েছিল, আমরা এই দুটো পার্ট নিয়ে আলোচনা করব। ফ্রান্সের ক্ষেত্রে স্বৈরতন্ত্র ধ্বংস হয়েছিল জুলাই বিপ্লবের ফলে, আর ফরাসি বিপ্লবের পরিপূরক হিসাবে সাম্য, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক নীতিগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। বুর্জোয়াদের
আধিপত্য শিল্প বিপ্লবের শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, বুর্জোয়াদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, বুর্ব বংশের পতন হয়েছিল। যে বুর্ব বংশ স্বৈরাচারী বংশ হিসাবে দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করছিল তার পতন ঘটেছিল। আর ন্যায্য অধিকার নীতির অসারতা, অর্থাৎ ভিয়েনা সম্মেলনে যে ন্যায্য অধিকার নীতি গ্রহণ করা হয়েছিল সেই নীতি যে কতটা অসার, সেই নীতি যে কতটা অন্তঃসার শূন্য সেটা প্রমাণিত হয়েছিল এর ফলে। আর সবচেয়ে বড় বিষয় যেটা জুলাই বিপ্লবে ফ্রান্সের ক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছিল সেটা হচ্ছে গণজাগরণ। শ্রমিক শ্রেণী, তাদের মধ্যে জাগরণ ঘটেছিল। শ্রমিক শ্রেণী, নিপীড়িত শ্রেণী, বঞ্চিত মানুষের দুর্দশার কাহিনী, এই বিষয়গুলো কিন্তু লেখকদের চোখে বা তথাকথিত দার্শনিকদের লেখনীতে, সাহিত্যিক, সাংবাদিক, কবি, এদের নাট্যকারদের লেখনীতে পরিষ্কার হয়ে গেছিল। দ্বিতীয় যে বিপ্লবটার কথা বলা হয়েছে এই 1848 খ্রিস্টাব্দের বিপ্লব, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই বিপ্লব সংঘটিত হয়েছিল বলে এই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। এর কারণ হিসেবে বলবো বুর্জোয়াদের আধিপত্য। কারণ জুলাই রাজতন্ত্র অর্থাৎ লুই ফিলিপ যে পার্লামেন্ট পরিচালনা করেছিলেন সেই পার্লামেন্ট বুর্জোয়া পার্লামেন্ট ছিল। সেখানে দরিদ্র কৃষক ও শ্রমিকরা কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি, তাই তারা ক্ষুব্ধ হয়েছিল। ফলে বুর্জোয়াদের আধিপত্য প্রতিষ্ঠা এখানে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জনসমর্থন ছিল না। লুই ফিলিপের নীতি সাধারণ মানুষকে খুব একটা আকর্ষিত করেনি, ফলে জনসমর্থন হারিয়েছিলেন তিনি। ত্রুটিপূর্ণ বিদেশ নীতি, লুই ফিলিপ যে বিদেশ নীতি গ্রহণ করেছিলেন পোল্যান্ড ও ইটালির ক্ষেত্রে, বেলজিয়ামের ক্ষেত্রে, মিশর তুরস্কের ক্ষেত্রে, আফ্রিকা বা নিকট প্রাচ্যের ক্ষেত্রে, সেগুলো কিন্তু গৌরবপ্রিয় ফরাসি জাতির কাছে আদৌ মনঃপূত হয়নি। চতুর্থ কারণ বলবো যে শ্রমিকদের ক্ষোভ। শ্রমিক শ্রেণী যারা ফ্রান্সে দীর্ঘদিন ধরে শোষিত বঞ্চিত হয়ে এসেছিল, তারা যে অধিকার বা তারা যে দাবিটা করেছিল, তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু জুলাই রাজতন্ত্র বা জুলাই মনার্কি ফিল আপ করতে পারেনি। নেক্সট হচ্ছে ভোটাধিকারের আর্থিক দুরবস্থা। বলবো যে ফ্রান্সের ইতিহাসে 1840-এর দশকে খরা, শস্যহানি, তীব্র খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, বাণিজ্যে মন্দা, মূল্যবৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা দুরবস্থা তৈরি করেছিল। আর সবচেয়ে বড় হচ্ছে ভোটাধিকার। ভোটাধিকারের ক্ষেত্রে লুই ফিলিপের রাজত্বে ভোটাধিকার সংক্রান্ত যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু কখনোই সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। এই ভোটাধিকার সংক্রান্ত ঘটনাই কিন্তু 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের একটা বড় কারণ ছিল। এই 1848 খ্রিস্টাব্দের বিপ্লব যে প্রভাব বা যে ফলাফল ছিল, সেই প্রভাব কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্সে এক ধরনের প্রভাব লক্ষ্য করা গেছিল, আর ফ্রান্সের বাইরে ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা গেছিল। ফ্রান্সের ইতিহাসে প্রভাব বলতে ফেব্রুয়ারি বিপ্লব, ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের পতন ঘটেছিল, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। অস্থায়ী প্রজাতন্ত্র রাষ্ট্রপতি ঘোষিত হয়েছিলেন লামার্টিন, এবং এই প্রজাতান্ত্রিক সরকার বিভিন্ন জনহিতকর প্রকল্প গ্রহণ করেছিল। এটা ফ্রান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। আর ফ্রান্সের বাইরে যে জার্মানিতে, ইটালিতে, অস্ট্রিয়ায়, ডেনমার্কে বিভিন্ন জায়গায় কিন্তু এই বিপ্লব একটা বিরাট প্রভাব সৃষ্টি করেছিল, যে প্রভাবটা কিন্তু ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের যে ইতিবাচক দিক, ফেব্রুয়ারি বিপ্লবের যে আদর্শের দিক, সেটা কিন্তু প্রমাণ করেছিল। অস্ট্রিয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব পড়েছিল, জার্মানির ক্ষেত্রে বললাম প্রভাব পড়েছিল ফেব্রুয়ারি বিপ্লব, যদিও বা শেষ পর্যন্ত ফেব্রুয়ারি বিপ্লব ব্যর্থ হয়েছিল বিভিন্ন কারণে। কৃষক শ্রেণীর ভূমিকা, জাতি বিদ্বেষ, তাদের মধ্যে অনৈক্য, নেতৃত্বের অভাব ছিল, দমন নীতি ছিল, প্লেগ মহামারী ছিল, এই কারণগুলো ফলশ্রুতি হিসাবে ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। এরপর আমরা চতুর্থ ইউনিট যেটা আছে সেই চতুর্থ ইউনিটে চলে যাব। চতুর্থ ইউনিটে কী ছিল? চতুর্থ ইউনিটে রয়েছে ইটালি ও জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ। এই চতুর্থ ইউনিটের মধ্যে দুটো জিনিস আমরা আলোচনা করব। একটা হচ্ছে ইটালিতে জাতীয়তাবাদের উন্মেষ, আর আরেকটা হচ্ছে জার্মানিতে জাতীয়তাবাদের উন্মেষ। এই দুটো জিনিস আলোচনা করব। তার মধ্যে ইটালিতে জাতীয়তাবাদের ক্ষেত্রে কী প্রতিবন্ধকতা ছিল এবং কিভাবে সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ইটালিতে জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছিল, ইটালি জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছিল, ইটালির ঐক্য সম্পন্ন হয়েছিল। আর অপরদিকে ঠিক একইভাবে জার্মানিতে কী কী প্রতিবন্ধকতা ছিল এবং পরে জার্মানির কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হলো, জার্মানি কিভাবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, সেটা আমরা আলোচনা করব। ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে আমরা প্রথম যে প্রতিবন্ধকতাগুলো বলবো, অর্থাৎ ইটালির ঐক্যের পথে যে বাধাগুলো ছিল তার মধ্যে একটা ছিল বিদেশি শাসন। ইটালিতে পিডমন্ট, সার্ডিনিয়া ছাড়া ইটালির সব রাজ্য, ইটালি 5টা টুকরো ছিল, সেই সব রাজ্যেই কিন্তু বিদেশি শাসন ছিল। বিদেশিরা এখানে ঐক্য প্রতিষ্ঠা করেছিল, বিদেশিরা এখানে শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা ইটালির ঐক্য প্রতিষ্ঠায় আদৌ আগ্রহী ছিল না। দ্বিতীয় ক্ষেত্রে বলবো দমন নীতি। ভিয়েনা সম্মেলনের প্রধান নেতা মেটারনিখ
তিনি দমন পীড়নের দ্বারা ইটালিবাসীর জাতীয়তাবাদী বাসনাকে ধ্বংস করে দিয়েছিল। পোপের ক্ষমতা বলবো, মধ্য ইটালিতে পোপ ছিলেন, সেই পোপ কিন্তু ক্যাথলিক রাষ্ট্রগুলির, ইউরোপের ক্যাথলিক রাষ্ট্রগুলির ব্যাপক সমর্থন ছিল পোপের প্রতি। তাকে সরিয়ে ইটালির ঐক্য স্থাপন একটা অসম্ভব ব্যাপার ছিল, এটা একটা ঘটনা। আর একটা প্রতিবন্ধকতা ছিল জাতীয় চেতনার অভাব, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত ইটালিবাসীর মনে জাতীয় চেতনা বলতে কী বোঝায় তা কিন্তু তারা জানতো না। ফলশ্রুতি হিসেবে ইটালির টুকরো টুকরো যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো পরস্পরের বিরুদ্ধে তীব্র রেষারেষি করত, হিংসা বিদ্বেষ, এইভাবে কিন্তু তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল, ফলে তারা আদৌ ঐক্যবদ্ধ হতে পারেনি। এবারে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে একটা রিসার্জিমেন্টো ও কার্বোনারি আন্দোলন, এটা ছিল ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। রিসার্জিমেন্টো এবং কার্বোনারি, এই দুটো জিনিস ইটালির ঐক্য আন্দোলনকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছিলো আমরা বলবো, কারণ ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রিসার্জিমেন্টো এবং কার্বোনারি আন্দোলন ইটালির ইতিহাসে বড় ভূমিকা পালন করেছিল। রিসার্জিমেন্টো হচ্ছে এমন একটা দিক, এমন একটা জিনিস যেটার সাহায্যে নবজাগরণ ঘটেছিল। অর্থাৎ রিসার্জিমেন্টো কথাটা মূলত নবজাগরণ, পরিবর্তন বলা যেতে পারে। এই পরিবর্তনের প্রথম পর্যায়ে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কার্বোনারি সম্প্রদায়। প্রথম পর্যায়ে কার্বোনারি সম্প্রদায়, আর দ্বিতীয় পর্যায়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা বলতে পারি জিওনিস্ট আন্দোলন বা যুক্তিবাদের পর্যায় বলে, বুদ্ধিজীবীদের পর্যায়, এই ধরনের নানান ধরনের ব্যক্তিবর্গের ভূমিকা, এটা আমরা বলতে পারি দ্বিতীয় পর্বে। তো ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে রিসার্জিমেন্টো আন্দোলন এবং কার্বোনারি আন্দোলন তোমরা শুনেছো, বা আমি বলে দিই, কার্বন কথা থেকে কার্বোনারি ব্যাপারটা এসেছে মূলত। কার্বোনারি সমিতির যারা সদস্য তারা ওই কাঠকয়লা পোড়াতো, যখন শপথ গ্রহণ করতো ঐক্য প্রতিষ্ঠার শপথ বা দেশের আন্দোলনের যে দেশের স্বাধীনতার যে শপথ গ্রহণ করত, সেই শপথ গ্রহণের ক্ষেত্রে তারা কাঠকয়লা পুড়িয়ে শপথ গ্রহণ করতো, এই জন্য কার্বোনারি। আসলে উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাস, গুপ্তহত্যা, এগুলির মাধ্যমে ইটালিকে বিদেশিদের আধিপত্য থেকে মুক্ত করা, ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক দেশে প্রতিষ্ঠা করা, এটা ছিল কার্বোনারি আন্দোলনের মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আন্দোলন পরিচালিত হয়েছিল কার্বোনারি আন্দোলন। তো কার্বোনারি আন্দোলনে কিছু ভুল ত্রুটি ছিল ঠিকই, কিন্তু ভুল ত্রুটি থাকলেও মূলত শেষ পর্যন্ত ওই জাতীয়তাবাদী জাগরণ বা ইটালির সর্বত্র যে রিসার্জিমেন্টো বা পুনরুত্থানের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই পুনরুত্থানের ফলশ্রুতি হিসাবে ইটালিতে কিন্তু ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। মাৎসিনির ভূমিকা বলি, তিনজন ব্যক্তির ভূমিকা আমি এখানে বলবো, মাৎসিনি, কাভুর এবং গ্যারিবোল্ডি। এই তিন বিখ্যাত ব্যক্তি যিনি ইটালির ঐক্য আন্দোলনের মধ্যমণি হিসাবে এই তিনজনকে বলা হয়। ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা বলতে গেলে ইয়ং ইটালির কথা বলতে হবে, কারণ মাৎসিনি প্রথম পর্যায়ে ইটালির ঐক্য আন্দোলনের প্রথম জীবনে, যখন প্রথম পর্যায়ের আন্দোলন, তিনিই হচ্ছেন প্রাণপুরুষ। তিনি কার্বোনারি আন্দোলনে যোগদান করেছিলেন এবং এই আন্দোলনের যখন ব্যর্থ হলো, এই আন্দোলন যখন সাফল্য লাভ করতে পারলো না, তখন কিন্তু জোসেফ মাৎসিনি তাকে কারাগারে লিপ্ত করা হয়, নির্বাসন দেওয়া হয়েছিল। সেই নির্বাসিত অবস্থায় থাকাকালীন জোসেফ মাৎসিনি যখন নির্বাসিত অবস্থায় ছিলেন, সেই নির্বাসিত অবস্থায় 1832 খ্রিস্টাব্দে তিনি একটি দল গঠন করেছিলেন, যে দলটার নাম হচ্ছে নব্য ইটালি বা ইয়ং ইটালি। গুপ্ত সংগঠন এটা ছিল। 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই গুপ্ত সংগঠনের সদস্য হতে পারত। তো এই ইয়ং ইটালি দলের ব্যাপ্তি ছিল বিরাট, অতি দ্রুত। মাৎসিনির প্রভাবে প্রভাবিত হয়ে ইটালিতে ইয়ং ইটালির সদস্য সংখ্যা বাড়তে শুরু করে। প্রতিষ্ঠা হয়েছিল 1832 খ্রিস্টাব্দে। 1834 খ্রিস্টাব্দের মধ্যে এর সদস্য সংখ্যা প্রায় 60,000-এ পৌঁছে গেছিল। ইয়ং ইটালি নামে এর একটা পত্রিকাও ছিল, যেটা মাৎসিনি প্রকাশ করেছিলেন। ইটালির ঐক্য প্রচার হতো এখানে। তো এই ইয়ং ইটালি দলের যে মূল আদর্শ, সেটা হচ্ছে শিক্ষা, প্রচার, আত্মত্যাগ, চরিত্রনিষ্ঠা, এগুলোর দ্বারা ইটালিতে জাতীয়তাবাদের প্রচার করা। অর্থাৎ মাৎসিনির যে মূল উদ্দেশ্য ছিল যে ঐক্যবদ্ধ ইটালি হবে এখানকার জনগণ বা যুবকদের একমাত্র মন্ত্র। ঐক্য, স্বাধীনতা, আর অন্যদিকে গণতন্ত্র, সাম্য, মানবতাবাদ, এগুলোই হচ্ছে ইয়ং ইটালি দলের মূল উদ্দেশ্য। এই কারণে মাৎসিনি ইয়ং ইটালি দলের জন্য একটা পতাকাও তৈরি করেছিলেন। সেই যে পতাকার একদিকে লেখা থাকতো স্বাধীনতা ও ঐক্য, আর অন্যদিকে লেখা থাকতো গণতন্ত্র, সাম্য ও মানবতা।
এই হচ্ছে ইয়ং ইটালি দল এবং মাৎসিনি, যিনি ইয়ং ইটালি দলের নেতৃত্বে ইটালিতে ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বা মূল মস্তিষ্ক বলা যেতে পারে ইয়ং ইটালি দলকে নিয়ে তিনি ইটালির ঐক্য আন্দোলন বা ইটালিকে ঐক্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যে ভূমিকা, ইটালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি যে ভাবনা পোষণ করেছেন, ইটালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে ইটালির লোম্বার্ডি, ভেনিস, রোম এই সমস্ত অঞ্চলে বিদ্রোহ শুরু হয়। মাৎসিনির উদ্যোগে টাস্কানি এবং রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যদিও বা শেষ পর্যন্ত মাৎসিনির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি ইংল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হন, তিনি ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। নেক্সট ব্যক্তির কথা আমরা বলবো ক্যাভুর। ক্যাভুরের কথা বলবো আমরা। ক্যাভুর ইটালির ঐক্য আন্দোলনে আরেকজন সফল ব্যক্তি বলা যেতে পারে, অগ্রণী ভূমিকা তিনি নিয়েছিলেন। তার নীতির ক্ষেত্রে যে ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন সেটা হচ্ছে যে ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে বিদেশি শক্তির সাহায্য। যেখানে মাৎসিনি আত্মশক্তির কথা বলেছিলেন, সেখানে ক্যাভুর কিন্তু বিদেশি শক্তির সাহায্যের কথা বলেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে একটা দেশে যতজন মানুষ বসবাস করে তারা সবাই কিন্তু আন্দোলন করে না, দেশের স্বাধীনতার জন্য সবাই আন্দোলন করে না। এই কারণে বিদেশি শক্তির সাহায্য অত্যন্ত প্রয়োজন। একমাত্র বিদেশি শক্তির সাহায্যেই ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে, এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। আর ইটালির এই ঐক্য সংগ্রামে পিডমন্ড রাজ্যের নেতৃত্বই হবে মূল নেতৃত্ব। পিডমন্ডের নেতৃত্বে ইটালিতে ঐক্য আন্দোলন সম্ভব হবে বলে ক্যাভুরের লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল। এরপরে তৃতীয়, যদিও বা তিনি বেশ কিছুটা এগোলেও তিনিও কিন্তু সার্বিকভাবে ইটালির ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। আমরা তৃতীয় ব্যক্তি হিসাবে যার কথা বলবো, ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছেন জোসেফ গ্যারিবল্ডি। জোসেফ গ্যারিবল্ডি একজন প্রবাদ প্রতিম পুরুষ, অসামান্য একজন ব্যক্তি, অসামান্য অবদান রেখেছিলেন তার আন্দোলনের ক্ষেত্রে, ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে। 1833 খ্রিস্টাব্দে তিনি ইয়ং ইটালি দলের সদস্য হয়েছিলেন। মাৎসিনির সংস্পর্শে এসে মাৎসিনির নেতৃত্বে স্যাভয়ের বিদ্রোহে যোগদান করেছিলেন, কিন্তু এই বিদ্রোহে যোগদান করার অপরাধে তার প্রাণদণ্ডের নির্দেশ হয়েছিল, ফলে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, দেশ ত্যাগ করে পালিয়ে গেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের সূত্র ধরে ইটালিতে ফিরে আসেন এবং রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। সিসিলি এবং নেপলস তার লালকর্তা বাহিনীর সাহায্যে তিনি জয়লাভ করেন। এরপর প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলে ভিক্টর ইমানুয়েল তার বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন, কারণ ইটালিতে তখনও ঐক্য প্রতিষ্ঠা করার জন্য রাজতন্ত্রের প্রয়োজন ছিল। ফলশ্রুতি হিসাবে দেশপ্রেমিক গ্যারিবল্ডি যুদ্ধ এড়িয়ে সিসিলি, নেপলস ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে নিজে ক্যাপরেরা দ্বীপে স্বেচ্ছা নির্বাসনে চলে যান এবং রাজ্যটি পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়। এই হচ্ছে ইটালির ঐক্য আন্দোলনে তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা। আমরা তিনজন ব্যক্তির কথা বললাম, মাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডি। এইবার আমরা জার্মানির ঐক্য আন্দোলনের কথা বলবো। এই জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রেও বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল, যে প্রতিবন্ধকতাগুলো জার্মানির ঐক্যের পথে বাধা সৃষ্টি করেছিল, জার্মানিকে অনেকখানি পিছিয়ে নিয়ে গেছিলো বলা যেতে পারে। জার্মানির ঐক্যের পথে যে বাধাগুলো ছিল, প্রথম হচ্ছে বিরোধ, অর্থাৎ জার্মানি 300টি টুকরো ছিল, 300টি ছোট ছোট রাজ্য ছিল, সেই রাজ্যগুলোর মধ্যে বিরোধ ছিল, সন্দেহ ছিল। ভোটাধিকার, প্রজাতন্ত্র, সমাজতন্ত্রের পক্ষে সর্বসাধারণের ভোটাধিকার এখানে ছিল না, এখানে প্রজাতান্ত্রিক ব্যাপার ছিল না। সমাজতন্ত্রের পক্ষে নানান ধরনের সমস্যা ছিল, সম্পদশালী ব্যক্তিরা সমস্ত ক্ষমতাগুলো কুক্ষিগত করে রেখেছিল। ধর্মীয় বিভেদ ছিল, কারণ উত্তরাংশের রাজ্যগুলিতে ছিল প্রোটেস্ট্যান্ট, দক্ষিণাংশের রাজ্যগুলিতে ক্যাথলিক। অস্ট্রিয়ার ভূমিকা ছিল, ভিয়েনা চুক্তির মাধ্যমে অস্ট্রিয়া জার্মান রাষ্ট্র সমবায়ের সভাপতি হয়েছিল, ফলে জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। দমননীতি ছিল, উদারনৈতিক ভাবধারা ধ্বংস করা, অর্থাৎ সর্বোপরি ভিয়েনা সম্মেলন, অস্ট্রিয়ার ক্ষমতা প্রতিষ্ঠা, অস্ট্রিয়ার লোভ জার্মানির ঐক্যের পথে একটা বড় ভূমিকা বা প্রধান একটা সমস্যা তৈরি করেছিল বা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। পরে ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে দুটো ঘটনা জার্মানির ঐক্য আন্দোলনকে ঐক্যের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটা হচ্ছে প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ, আর একটা হচ্ছে জোলভেরাইন। এই প্যান জার্মানিজম কি? প্যান জার্মানিজম হচ্ছে 19বিংশ শতকের জার্মানিতে প্যান জার্মানিজম ভাবধারা। এই ভাবধারা হচ্ছে জাতীয়তাবাদী একটা ভাবধারা, অর্থাৎ জার্মান জাতি মাত্রেই এক, জার্মান জাতি মাত্রই ঐক্যবদ্ধ। এই যে ভাবধারা, যার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপকরা তারা কিন্তু এই বিভিন্ন সংগঠন গড়ে তোলে, যেমন জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুরসেনসাফট নামে গুপ্ত সমিতি গড়েছিলেন। এই গুপ্ত সমিতি গড়ে ওঠার মূল উদ্দেশ্য ছিল যে এই প্যান জার্মানিজমকে সুপ্রতিষ্ঠিত করা, যদিও বা মেটারনিখ কার্লসবার্গ ডিক্রি জারি করে এগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, অধ্যাপকদের বহিষ্কার করেছেন, সভা সমিতি নিষিদ্ধ করেছেন, অর্থাৎ সমস্ত প্রকার সর্ব জার্মানবাদী ভাবধারা নষ্ট করার চেষ্টা করেছেন। দ্বিতীয় যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জোলভেরাইন। জোলভেরাইন একটা শুল্ক সংঘ, যে শুল্ক সংঘের মাধ্যমে জোলভেরাইনের মাধ্যমে এখানে কিন্তু অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক সাম্য এবং জাতীয়তাবাদী চেতনা প্রসারের চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ জার্মানির অর্থনৈতিক উন্নতি ঘটবে, অর্থনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হবে, সদস্য রাজ্যগুলির মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, ভাবের আদান প্রদান হবে, ভাবগত ঐক্য সুদৃঢ় হবে। এই ঘটনাটাকে কেন্দ্র করে, এই বিষয়টাকে কেন্দ্র করে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়েছিল। আর জোলভেরাইন এবং প্যান জার্মানিজম জার্মান জাতির মধ্যে প্রথম জাতীয়তাবাদী ভাবধারা বা প্রথম যে আদর্শ, সেই আদর্শটাকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। এভাবেই কিন্তু জার্মানিতে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেক্ষেত্রে যে ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন তিনি হচ্ছেন অটো ফন বিসমার্ক। অটো ফন বিসমার্ক জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে মূলত যে নীতি তিনি গ্রহণ করেছিলেন, মূলত তিনটে নীতি তিনি গ্রহণ করেছিলেন। এই তিনটে যুদ্ধ তিনি করেছেন, যে তিনটে যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল আমরা খুব ছোট করে বলে দিচ্ছি। একটা হচ্ছে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, 1863 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির যুদ্ধ হয়েছিল। জার্মানি বলতে প্রাসিয়ার যুদ্ধ হয়েছিল। স্লেজুইক এবং হলস্টিন এই দুটো প্রদেশকে কেন্দ্র করে এই যুদ্ধে ডেনমার্ককে পরাজিত করে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গ্যাস্টিনের চুক্তির দ্বারা প্রাসিয়া পেয়েছিল স্লেজুইক আর অস্ট্রিয়া পেয়েছিল হলস্টিন। ভবিষ্যতে প্রাসিয়া অস্ট্রিয়া যৌথভাবে এই সমস্যার সমাধান করবে, এই ধরনের শর্তগুলো গৃহীত হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, যে যুদ্ধটার নাম হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামেও পরিচিত। তো স্যাডোয়ার যুদ্ধে প্রাসিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল অস্ট্রিয়া। সন্ধি স্বাক্ষরিত হয়েছিল প্রাগের সন্ধি। এই সন্ধি অনুযায়ী অস্ট্রিয়ার কাছ থেকে বেশ কিছু সুবিধা জার্মানি লাভ করেছিল। তৃতীয় যুদ্ধ ছিল ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, যে যুদ্ধটার নাম হচ্ছে সেডানের যুদ্ধ। এই যুদ্ধ মূলত স্পেনের সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধটা শুরু হয়েছিল, একটা টেলিগ্রামকে কেন্দ্র করে, যে টেলিগ্রামটার নাম হচ্ছে এমস টেলিগ্রাম। এই এমস টেলিগ্রামের ঘটনার ফলশ্রুতি হিসাবে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির বা প্রাসিয়ার যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছিল। একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, ফ্র্যাঙ্কফুর্ট সন্ধি, এবং এর দ্বারা জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। এই হচ্ছে তিনটে যুদ্ধ। এরপরে আমরা চতুর্থ পার্টে চলে যাই। চতুর্থ যে ইউনিট ছিল সেই ইউনিটটাই চলে যাব। চতুর্থ ইউনিটটাই কী আছে? চতুর্থ ইউনিটে লেখা আছে, দেখো এটা পঞ্চম ইউনিট। চতুর্থ ইউনিট হিসাবে রয়েছে, চতুর্থটা আমরা পড়ালাম ভাবধারার বহিঃপ্রকাশ, এবার পঞ্চম ইউনিটটা পড়াবো। পঞ্চম ইউনিট রয়েছে আমাদের অটোমান সাম্রাজ্য এবং বলকান জাতীয়তাবাদ। এই পঞ্চম ইউনিটটা অর্থাৎ বলকান জাতীয়তাবাদ বা অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বলকান সমস্যা কেন হয়েছিল, কোন ঘটনাকে আমরা বলকান সমস্যা বলছি, বা বলকান সমস্যার মূল কারণ কী ছিল, বলকান সমস্যা কেন, আমরা এটা বলবো। প্রথমত বলি যে ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ইজিয়ান সাগর এবং দানিউব নদীর যে মধ্যবর্তী অঞ্চল, পার্বত্য অঞ্চল, এটাকে পূর্বাঞ্চল বলা হয় বা নিকটপ্রাচ্য বলা হয়, আবার এটাকেই কিন্তু বলকান অঞ্চল বলা হয়। তো এই বলকান অঞ্চলে মূল সমস্যা যেটা ছিল, সেই সমস্যাগুলোর কারণ যদি আমরা দেখি, সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে তুরস্কের অধীনতা, 2 নম্বর হচ্ছে তুরস্ক সাম্রাজ্য, যেহেতু সিক ম্যান অফ ইউরোপ বলা হয় তুরস্ককে, তাই তুরস্ক সাম্রাজ্যের ক্ষেত্রে তুরস্ক সাম্রাজ্যের যে রাজনৈতিক সমস্যা, সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল তুরস্কের অধীনস্থ পূর্বাঞ্চলে। সেখানে একটা অস্থিরতা দেখা দিয়েছিল। বলকান অঞ্চলে গ্রিক, মিশরীয়, সার্ব, বুলগেরীয়, রুমেনীয়, আলবেনীয় এরকম বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করত। তাদের ধর্ম আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ফলে তাদের মধ্যে একটা ব্যবধান বা অনৈক্য ছিল, যেটা বলকান সমস্যার সৃষ্টি করেছিল। বলকান সমস্যার ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল তুরস্কের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা অর্জনের পথে বলকান অঞ্চলের যে জাতিগুলো সেগুলো এগিয়ে গেছিল। আর তুরস্কের এই দুর্বলতার সুযোগে সেখানে রাশিয়া তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইংল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স প্রত্যেকেই সক্রিয় ছিল এই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। ফলে একটা জটিল পরিস্থিতি বলকান অঞ্চলকে কেন্দ্র করে
তৈরি হয়েছিল। তাহলে তুরস্কের অবক্ষয়, বলকান জাতীয়তাবাদ, এইগুলো ছিল রুশ অগ্রগতি এবং রুশ বিরোধী শক্তি। এই ঘটনাগুলো কিন্তু বলকান সমস্যার কারণ হিসাবে লক্ষ্য করা গেছে। এই পর্বে যেটা ছিল একটা গ্রিসের স্বাধীনতা যুদ্ধের কথা বলবো। গ্রিসের স্বাধীনতা যুদ্ধেরও বেশ কিছু কারণ ছিল, যেমন জাতীয়তাবাদী চেতনা। তুরস্কের অধীনতা এবং অন্যান্য পরাধীন জাতিগুলির তুলনায় গ্রিকরা একটু শক্তিশালী, এই অর্থে বলবো যে তারা সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এগুলোর ক্ষেত্রে একটু বেশি সুযোগ সুবিধা ভোগ করতো। ফলে তাদের মধ্যে জাতীয়তাবাদের ঐক্য, শ্রেষ্ঠত্বের মানসিকতা তৈরি হয়েছিল। ফলে তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা লক্ষ্য করা গেছিল। তাছাড়া তুর্কি শাসকদের অবিচার, শোষণ, বৈষম্যমূলক কর ব্যবস্থা, সেনাবাহিনীর অত্যাচার এগুলোও কিন্তু তাদের মনে, অর্থাৎ গ্রিসবাসীর মনে একটা বিরোধী ভাবনা তৈরি করেছিল। বৌদ্ধিক চেতনা তৈরি হয়েছিল, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গ্রিক জাতিকে অবহিত করা। এটা ফরাসি বিপ্লবের প্রভাব, সর্বোপরি বলবো ফরাসি বিপ্লবের প্রভাব। এই বিষয়গুলো গ্রিসের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে একটা বড় কারণ হয়ে লক্ষ্য করা গেছিলো এবং গ্রিসের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। হেটাইরিয়া ফিলিকে 1814 খ্রিস্টাব্দে স্কুফাস নামে এক গ্রিক ব্যবসায়ী স্বাধীনতার অনুরাগী নামে গ্রিসের মুক্তির উদ্দেশ্যে একটা সংস্থা তৈরি করেছিল। এছাড়া আলেকজান্ডার ইপসিল্যান্টি গ্রিসের স্বাধীনতার দাবিতে 1821 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু করেছিল। বিদ্রোহ হয়েছিল মরিয়ার বিদ্রোহ হয়েছিল মোহাম্মদ আলীর সহায়তায়। স্বায়ত্ত শাসনের দাবি উঠেছিল 1827 খ্রিস্টাব্দে লন্ডন চুক্তিতে। অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এই সব ঘটনাই কিন্তু গ্রিসের স্বাধীনতা যুদ্ধকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপরে যেটা আমরা আলোচনা করব এখানে, সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করব। ক্রিমিয়ার যুদ্ধের কারণের ক্ষেত্রে আমরা প্রথমে যে কারণটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে একাধিক কারণ ছিল। অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধে একদিকে যেমন কিছু পরোক্ষ কারণ ছিল, আবার প্রত্যক্ষ কারণও ছিল। মূলত ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে লন্ডনের সন্ধি। লন্ডনের সন্ধি 1840 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। যে সন্ধির শর্তগুলো ক্রিমিয়ার যুদ্ধের একটা বড় কারণ। আমরা দ্বিতীয় কারণ হিসেবে বলবো রুশ আগ্রাসন। কৃষ্ণ সাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য প্রথম নিকোলাস তিনি ইংল্যান্ডের কাছে তুরস্ককে রাশিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ব্যবচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন। ইংল্যান্ডের ভূমিকাও ছিল এখানে। সর্বোপরি ফ্রান্সের একটা যুদ্ধ আকাঙ্ক্ষা ছিল। আরও কারণ ছিল, অস্ট্রিয়ার উদ্দেশ্য ছিল, অস্ট্রিয়া শত্রুতামূলক নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছিল। আর সবচেয়ে বড় কারণ ছিল গ্রোটোর গির্জার অধিকারকে কেন্দ্র করে মোলদাভিয়া, ওয়ালাচিয়া এই সমস্ত প্রদেশগুলোকে দখল করাকে কেন্দ্র করে ইউরোপের ইতিহাসে বা বলকান অঞ্চলে বিভিন্ন শক্তির মধ্যে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল সেটাই কিন্তু যুদ্ধের একটা বড় কারণ বলা যেতে পারে। তো এই যুদ্ধ হয়েছিল। অনেক ক্ষেত্রে যুদ্ধটা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন গবেষক নানান ধরনের বক্তব্য পেশ করেছেন যে এই যুদ্ধের ফলাফল তেমন কিছু ছিল না। আধুনিককালের সবচেয়ে অনাবশ্যক এবং অযৌক্তিক যুদ্ধ, কারণ এই যুদ্ধ কোনো ইতিবাচক ফল প্রসব করতে পারেনি। তবুও বলা যেতে পারে কিছু ফলাফল তো ছিলই। যে কোনো ঘটনার যেমন কিছু ফলাফল থাকে, এক্ষেত্রেও ছিল। যেমন রুশ আগ্রাসন রোধ করা হয়েছিল, জারতন্ত্রের দুর্বলতা এখানে প্রকাশ্যে এসেছিল, রাশিয়ার সংস্কারের ভাবধারা লক্ষ্য করা গেছিল। এখানে তুরস্কের অগ্রগতির কথা বলা হয়েছিল, ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি, ইটালি জার্মানির ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সর্বোপরি বলকান জাতীয়তাবাদের দাবি প্রস্ফুটিত হয়েছিল। এটা ছিল এই বিপ্লবের এর ফলাফল, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল। আরেকটা জিনিস এখানে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে রাশিয়ার ইতিহাসে একটা পরিবর্তন ঘটেছিল। সেই পরিবর্তনটা হচ্ছে ভূমিদাস মুক্তি, যা দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি একটা বিখ্যাত ঘোষণা জারি করেছিলেন রাশিয়ার ইতিহাসে, যে ঘোষণাটা ভূমিদাস মুক্তি নামে পরিচিত। অর্থাৎ দীর্ঘদিন ধরে রাশিয়ায় যে জারতন্ত্র ছিল, যে অত্যাচারী জারতন্ত্র ছিল, সেই জারতন্ত্রের পতন ঘটিয়ে রাশিয়ায় আধুনিক ভাবধারা প্রতিষ্ঠার জন্য রাশিয়ায় ভূমিদাস প্রথার মুক্তির প্রয়োজন ছিল। তাই মুক্তির ঘোষণাপত্র জারি করেছেন যার দ্বিতীয় আলেকজান্ডার। এক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর মুক্তি পাওয়ার পর ভূমিদাসরা কিছু জমি লাভ করেছিল, যদিও বা সেই জমি বন্টন নিয়ে, সেই জমির মালিকানা নিয়ে, ক্ষতিপূরণ নিয়ে নানান ধরনের প্রবলেম লক্ষ্য করা গেছিল। ফলশ্রুতি হিসাবে ভূমিদাস মুক্তি একদিকে যেমন কিছু ইতিবাচক ফল প্রসব করেছিল, আরেকদিকে কিছু নেতিবাচক ভাবনাও কিন্তু এখানে লক্ষ্য করা গেছিল। যেমন সুফল হিসেবে আমরা বলবো যে ইতিবাচক ফল হিসাবে ভূমিদাস প্রথার ফলে কুপ্রথার অবসান ঘটেছিল। অর্থাৎ ভূমিদাস প্রথা একটা অমানবিক প্রথা, সেটার অবসান ঘটেছিল, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। আধুনিক যুগের সূচনা হয়েছিল, যেখানে উদারনৈতিক প্রগতিশীল সংস্কারের প্রবর্তন ঘটেছিল, কৃষিক্ষেত্রে অগ্রগতি এসেছিল, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল, শিল্পের অগ্রগতি হয়েছিল। এগুলো সবই কিন্তু ভূমিদাস মুক্তির ফলশ্রুতি, ইতিবাচক ফল।
তবে নেগেটিভ দিকও ছিল, কিছু খারাপ ফলও ছিল, যেমন আর্থিক দায়গুলো ভূমিদাসদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা তাদের পক্ষে দেওয়া বহন করা সম্ভবপর ছিল না। করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, এটা ছিল একটা অমানবিক। জমি বন্টনের ক্ষেত্রে ভালো জমি জমিদারদের ছিল, খারাপ জমিগুলো তাদের উপর দেওয়া হয়েছিল। মীরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ গ্রামীণ যে সংস্থাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তাদের উপর তাদের আধিপত্য হয়েছিল। সর্বোপরি জমিদারদের লোভ বেড়ে গেছিল। এই বিষয়গুলো কিন্তু ভূমিদাস মুক্তির যে সুফল, তার সুফলের চাইতে এই বিষয়গুলো কিন্তু ভূমিদাস মুক্তির ব্যর্থতাকে বা ভূমিদাস মুক্তির কুফলটাকে কিন্তু সবার সামনে নিয়ে এসেছিল। এই হচ্ছে পুরো চ্যাপ্টারের একটা ছোট্ট ধারণা, ছোট স্কেচ, একটু বড় হয়ে গেল, বেশ অনেকটা সময় নিলাম। তবু বলা যেতে পারে যে এই চ্যাপ্টারের পুরো ডিটেলসটা আমরা কিন্তু এখানে আলোচনা করে দিলাম। পরবর্তী সময়ে যখন আমরা ক্লাসে আলোচনা করব, ক্লাস যখন নেব, তখন কিন্তু আমরা আরও সুন্দরভাবে ক্লাসের প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা করব, অনেকখানি সময় যাবে। তবু তোমরা মাঝে মাঝে এটা আগে শুনলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।